শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার শ্রী মন্দির। এই প্রতিষ্ঠার যিনি কারিগর ছিলেন তিনি হচ্ছেন বড়কৃষ্ণ পাল, যার নামে ছটা খুলে যায় মন্দিরটা, আচ্ছা আর রাত্রি 10:30 11টা বন্ধ হয়ে যায়। আচ্ছা। আর গন্ধেশ্বরী মাতা আমাদের গন্ধবণিক সম্প্রদায়ের ইষ্ট দেবতা। আচ্ছা গন্ধবণিক সম্প্রদায় বলতে আপনি এটা এটি কিন্তু মূল মন্দির, শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার মন্দির। পূর্ণিমার দিন পূজা, বৈশাখী পূর্ণিমা, আচ্ছা ওইটা মেন পুজো। মানে বাৎসরিক পুজো যেটা। হ্যাঁ, আচ্ছা ওখানে লোক খাওয়া দাওয়া হয়, হাজার দুয়েক লোক খায় এখানে বসে, খিচড়ি হোক। আচ্ছা, কোনো টিকিটের ব্যবস্থা আছে কি? না, কোনো টিকিট এমনি যে আছে সব। আচ্ছা আচ্ছা। আজ এখানে যদি কেউ পুজো দিতে চায় তো কি ব্যবস্থা? গন্ধবণিক সম্প্রদায়ের পূজিতা দেবী গন্ধেশ্বরী, তিনি দেবী দুর্গারই আর এক রূপ। গন্ধবণিক সম্প্রদায় হচ্ছে বাঙালি হিন্দু বণিক সম্প্রদায়ের একটি গোষ্ঠী, যারা প্রাচীন কাল থেকেই মূলত গন্ধদ্রব্যের ব্যবসা করে আসছেন। গন্ধ বণিক মানে গন্ধের ব্যবসা করতো। গন্ধ তো আমাদের পূর্বপুরুষকে ধরা হয় চাঁদ সাদা করে, তো চাঁদ সাদা করে যেই পরম্পরাটা আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি কলকাতার বুকে কিন্তু অবস্থিত এক প্রাচীন গন্ধেশ্বরী মায়ের মন্দিরে, এবং এই গন্ধেশ্বরী মায়ের মন্দিরে আপনারা কিভাবে আসবেন এবং কোন কোন দিন এসে পুজো দিতে পারবেন সমস্তটাই জানতে পারবেন কিন্তু আজকের ভিডিও। চলুন আমরা মায়ের দর্শন করে নিই এবং এর যাবতীয় ইতিহাসটা জেনে নিই। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার শ্রী মন্দির। মূলত গন্ধবণিক সম্প্রদায়ের দেবী গন্ধেশ্বরী মাতা। দেবীর ইতিহাস জানতে গেলে প্রথমে জানতে হবে সুভূতির কথা। সুভূতির ঔরসে ও তপতী নামের এক রাক্ষসীর গর্ভে গন্ধাসুরের জন্ম হয়। মহাদেবের বরে সে পরাক্রমশালী এবং ত্রিভুবন বিজয়ী হয়ে ওঠে। সুভূতি বৈশ্যকন্যা স্বরূপাকে হরণ করতে গিয়ে বৈশ্যদের কাছে চূড়ান্ত অপমানিত হয়। গন্ধাসুর পিতার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বৈশ্যদের উপর অত্যাচার শুরু করে। একদিন সুবর্ণবট নামক এক বৈশ্যকে আক্রমণ করে হত্যা করে। তার স্ত্রী চন্দ্রাবতী প্রাণ ভয় পালিয়ে গিয়ে এক বনে আশ্রয় নেন। চন্দ্রাবতী ছিলেন গর্ভবতী। বনে তিনি এক কন্যার সন্তানের জন্ম দিয়ে মারা যান। সেই বনে ছিল ঋষি কশ্যপের আশ্রম। ঋষি কশ্যপ ধ্যানযোগে সব ঘটনা জেনে সেখানে উপস্থিত হয়ে মৃত চন্দ্রাবতীর পাশে সেই শিশুকন্যাকে দেখতে পেলেন। শিশুকন্যার দেহ থেকে সুগন্ধ ছড়াতে দেখে শিশুকন্যার নাম রাখলেন গন্ধাবতী। বড় হয়ে গন্ধাবতী ঋষির কাছে তার পিতামাতার মৃত্যুর কারণ জানলেন। সব নাট মন্দির, এই গন্ধেশ্বরী মায়ের মন্দিরের সামনেই কিন্তু গন্ধেশ্বরী মায়ের শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার মন্দির, এবং ঠিক এই মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে কিন্তু নাট মন্দির। পিতামাতার মৃত্যুর কারণ জেনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তার, এবং পরে গন্ধবতী যজ্ঞের আগুন জ্বেলে মহামায়া তপস্যায় ব্রতী হয়ে ওঠেন। গন্ধাবতীর যজ্ঞে মহামায়া তুষ্ট হন এবং যজ্ঞকুণ্ড ধূমায়িত হয়ে উঠল এবং সেখান থেকে দেবী উৎপন্ন হলেন। আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন গন্ধেশ্বরী মায়ের মন্দিরের একেবারে অস্ত্র শস্ত্রে সজ্জিতা চতুর্ভুজা এক সিংহ বাহিনীর দেবী। গন্ধাবতীর ধ্যানে তুষ্ট হলেন এবং পরবর্তীকালে গন্ধাসুরকে বিদ্ধ করলেন। তারপর দেবী প্রচণ্ড রোষে গন্ধাসুরের দেহ সমুদ্রে নিক্ষেপ করলেন। উপস্থিত দেবতারা দেবীর নাম দিলেন গন্ধেশ্বরী। দেবীর ইচ্ছানুসারে গন্ধাসুরের বিশাল দেহ পরিণত হলো এক বিশাল দ্বীপে। সেই দ্বীপে উদ্ভূত হলো মশলা এবং সুগন্ধি বৃক্ষলতা। দেবী একটি গোষ্ঠী সম্প্রদায়কে অনুমতি দিলেন সেই দ্বীপ থেকে মশলা দ্রব্যাদি নিয়ে বাণিজ্য করার। তারাই হলেন আজকের গন্ধবণিক। এই মন্দির গন্ধেশ্বরী মাতা আমাদের গন্ধবণিক সম্প্রদায়ের ইষ্ট দেবতা। গন্ধবণিক সম্প্রদায় বলতে আপনি এটা বুঝতে পারবেন যে মানে গন্ধ বণিক মানে গন্ধের ব্যবসা করতো। গন্ধ মানে হচ্ছে মশলা, মশলার যে গন্ধ হয় সেই মশলা।
তো এই আমাদের পূর্বপুরুষকে ধরা হয় চাঁদ সদাগরে। একদম। তো এই চাঁদ সদাগরের যেই পরম্পরাটা আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এক সময় আমাদের এই বাসস্থানটা ছিল এখানে না, এটা গোবিন্দপুরে ছিল। এটা তো সুতানুটি, কিন্তু এটা গোবিন্দপুরে ছিল। গোবিন্দপুর মানে আজকের যেটা ফোর্টুলিয়াম। একদম। এই ফোর্টুলিয়াম, তখন তো ফোর্টুলিয়াম ছিল না, তখন গোবিন্দপুর গঙ্গার ধারে ওই বজরা করে নৌকো দিয়ে ব্যবসা করা হতো। তো চাঁদ সদাগর ওইখানে অধিষ্ঠান করতেন, এটা ধরে নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। তার পরবর্তীকালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো, তখন ওখানে বলা হলো যে ওখানে কেল্লা তৈরি হবে বা দুর্গ তৈরি হবে, এইসব বিভিন্ন ধরনের ব্যাপার নিয়ে ওখান থেকে আমাদেরকে সরে আসতে হলো। আচ্ছা। এই যে সরে আসা হলো ওখান থেকে, এই বালক দত্ত, এই বালক দত্ত ফ্যামিলি, দত্ত ফ্যামিলি, আচ্ছা। যেটা বালক দত্ত লেন পাশের রাস্তাটাতে রয়েছে, এই দত্ত ফ্যামিলি, এটাকে নঘরের দত্ত ফ্যামিলি বলা হয়। নঘর। মানে 9টা ঘর মিলিয়ে দত্ত ফ্যামিলি, সেটা ওখানে ছিল। ওখান থেকে এখানে চলে এলো। এইবার এখানে এসে এই বসতি স্থাপন হলো। এই সেই সময় থেকে এই মন্দিরটা মানে মানে এটা ধরে নেওয়া যায় যে আমাদেরই ইষ্ট দেবতা ওখানে ছিলেন, আচ্ছা। কিন্তু পরবর্তীকালে এখানে এসছেন। কিন্তু এর ভিতরে কিভাবে যে মানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এই বিষয়ে তো আমি আপনাকে এক্ষুনি বলতে পারছি না। বুঝতে পেরেছি। তবে এটা ঠিক যে এই মন্দির স্থাপন এবং এইসবের জন্যে এই নাট মন্দির বলুন, নাট মন্দির অনেক পরে হয়েছে মন্দির স্থাপনের সময়। এবং এটা হচ্ছে গন্ধর্বণিক ছাত্রাবাস। আচ্ছা। মানে আমাদের স্বজাতীয় যে মানুষ যারা মেরিটোরিয়াস অথচ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, এই সব মানুষদের জন্য, এই ছেলেগুলোর জন্য আর কি, আপনারা যারা একটা opportunity দিচ্ছেন। একটা আমরা অপরচুনিটি দিচ্ছি। এটা হচ্ছে ছাত্রাবাস, বয়েজ হোস্টেল। আচ্ছা। আমাদের একটা লেডিস হোস্টেলও আছে এই পাশে। আচ্ছা। তো এই বয়েজ হোস্টেল এবং এই মন্দির প্রতিষ্ঠার যিনি কারিগর ছিলেন, তিনি হচ্ছেন বড়নিষ্ঠ পাল, যার নামে রেভিনিউ বা পাল ফ্যামিলি আর কি, একদম। কলকাতার বর্ধিষ্ণু পাল ফ্যামিলি। বড়দিষ্ট পাল ছিলেন এই মানে এই বিষয়ে পুরো ব্যাপারটার পুরোটা। তার পরবর্তীকালে এখানকার যারা মানুষ, এই জায়গাটা ছিল ঠাকুর দলান। তো এই ঠাকুর দলানকে ঠাকুর মন্দির এবং এই ছাত্রাবাস করার জন্য ছেড়ে দেওয়া হয়। এবং বড়দিষ্ট পাল তার সেই স্থপতি তৈরি করেছে। এবং পরবর্তীকালে দা ফ্যামিলি, যারা বন্দুক ব্যবসায়ী, আচ্ছা। এনসি দা অ্যান্ড দা মানে এডি দা, তাদের বাড়ির পরবর্তীকালে যারা বংশধর ছিলেন, তারা মানে আগেকার দিনের মানুষ ছিলেন, তাদের এই সহযোগিতায় এই নাট মন্দিরটা তৈরি হয়। এই গন্ধেশ্বরী মায়ের, শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার মন্দির, এবং ঠিক এই মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে কিন্তু নাট মন্দির। নাট মন্দিরে আমাদের এই স্বজাতীয় এবং অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান এখানে আমাদের হয়ে থাকে। তো এই হচ্ছে মোটামুটি। এবং বুদ্ধ পূর্ণিমার দিন বাৎসরিক গন্ধেশ্বরী পুজোর আয়োজন করা হয়। এছাড়া দুর্গাপুজোর সময়, যেহেতু এটা দুর্গার রূপ, দুর্গাপুজোর সময় নবমী, দুর্গাপুজোর পুরো যে একদম মানে ষষ্ঠীর বোধন থেকে আরম্ভ করে দশমী পর্যন্ত যা যা নিয়ম, এখানে সেটা পালন করা হয়। এছাড়া জগদ্ধাত্রী পুজোর দিনেও কিন্তু আমাদের আলাদা করে স্পেশাল পুজো করা হয়। দিনও এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় এবং গন্ধেশ্বরী পুজোর দিনও বাইরে বিশাল করে বড় আকারে একটা পুজোর আয়োজন করা হয়। ভক্তরা যদি আসতে চায়, তো এটা কি মানে তারা কি পুজো দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পুজো দেওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ নেই। আচ্ছা। যে কোনো মানুষই আসতে পারে। দেবতা টাইমিংটা একটু ওপেনিং টাইমিং। সকালের দিকে আমাদের এখানে 6টা থেকে 6:30 থেকে মন্দির খুলে যায়। আচ্ছা। পুরোহিত মশাই 7টা থেকে থাকেন। রোজকার পুজো খুবই স্বল্প সময়ের জন্য আসা হয়, এবং যদি প্রত্যেক দিন সকাল সন্ধ্যে নিত্য সেবা হয়। আচ্ছা, এখানে যদি পুজোর পরে কেউ যদি ভোগ প্রসাদ যদি গ্রহণ করতে চায়, সেটা কি সম্ভব? না, সেটা প্রতিদিনের জন্য এটা অ্যাভেলেবল। সেটা বাৎসরিক উৎসব। সেটা বাৎসরিক 3টে দিনই ভোগ প্রসাদ দেওয়া হয়, এছাড়া অন্য কোনো দিন দেওয়া হয় তখন কেউ টিকিটের কোনো ব্যবস্থা? না। টিকিট মানে হ্যাঁ, গন্ধেশ্বরী পুজোর দিন যেদিনকে বুদ্ধ পূর্ণিমা, সেই দিন টিকিটের ব্যবস্থা করা হয়। বাকি যে দুটো দিন, জগদ্ধাত্রী পুজোর দিন যে ভোগ প্রসাদ এবং নবমীর দিন যে ভোগ প্রসাদ, সেদিন মহানবমীর দিন এসব এখানে হয় না। একমাত্র আলাদা করে কোনো টিকিট নেওয়া হয় না। বুদ্ধ পূর্ণিমার দিনই শুধু একমাত্র। হ্যাঁ, ওই দিন আর কুপন কেটেই আর কি ভোগ প্রসাদ দিতে হয়। কলকাতার এই গন্ধেশ্বরী মন্দিরটি প্রায় 100 বছরের কাছাকাছি পুরাতন মন্দির। সময় এবং ভক্তি থাকলে একদিন এসে মায়ের দর্শন করে যেতেই পারেন। মায়ের বিগ্রহ এখানে অষ্টধাতু দিয়ে নির্মিত, এবং মায়ের মুখমণ্ডল এতটাই সুন্দর, যখন মায়ের দর্শন করবেন মনে হবে মায়ের দর্শনে
মন ভরছে না, মাকে শুধু দেখতেই থাকি। এতটাই সুমধুর মায়ের মুখমণ্ডল এই মন্দিরে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকমের কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন। গন্ধেশ্বরী মায়ের এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন? কলকাতার কলেজ স্ট্রিট মোড় থেকে বিধান সরণি ধরে শ্যামবাজারের দিকে একটু এগিয়ে যেতে হবে, পড়বে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দির। মন্দিরের ঠিক সামনে কিন্তু আমরা এখন চলে এসেছি এবং সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির থেকেই কিন্তু এখন যেতে হবে গন্ধেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। সামনের রাস্তা দিয়ে সোজা এবং সোজা ঠিক 3 থেকে 4 মিনিটের মতন লাগবে এই সোজা যেতে হবে গন্ধেশ্বরী মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আমাদের ঠিক ব্যাগ নিতে হবে সামনের দিকে। ঠনঠনিয়া কালী মন্দির থেকে আমরা কিন্তু এই গলিতে প্রবেশ করলাম এবং এই গলিতে প্রবেশ করেই কিন্তু সামনের দিকে যেতে হবে ঠিক 1 মিনিটের মতো। এবং 1 মিনিটের মধ্যেই দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার মন্দিরে। দেখতেই পাচ্ছেন সামনেই শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার শ্রী মন্দির।